নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচন আয়োজনের প্রস্তুতি পুরো মাত্রায় থাকলেও তফসিল কবে ঘোষণা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি। যদিও নির্বাচনের ঘোষিত তারিখ অনুসারে ডিসেম্বরের প্রথম অর্ধে বা দ্বিতীয় সপ্তাহেই তফসিল ঘোষণার কথা বলেছিলেন প্রধান নির্বাচন কমিশনার। দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বের অসুস্থতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তফসিল ও নির্বাচন নিয়ে শঙ্কার এই প্রেক্ষাপটে ভোটের ট্রেনের আজকের আয়োজন করা নাড়ছে তফসিল। পুরো আয়োজনে আপনার সঙ্গে থাকবো আমি আজহার লিমন। করা নাড়ছে তফসিলের আয়োজনের শুরুতেই আমরা দেখে নিতে চাই যে নির্বাচন নিয়ে আজ কি কথা হয়েছে, রাজনীতিকরা কি মন্তব্য করেছেন তফসিল এবং নির্বাচন নিয়ে। আমরা যেটি দেখছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উনি বলেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেই নির্বাচনের নেতৃত্ব দেবেন। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান উনি আজকে এক অনুষ্ঠানে সিলেটের এক অনুষ্ঠানে বলেছেন যে যারা নির্বাচন করে জনগণকে বেহুশ করে ফেলেছিল তারা এখন ভিন্ন সুরে কথা বলছে। আমরা ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ওনার একটি মন্তব্য পাচ্ছি। উনি বলছেন যে কোনো ব্যক্তির জন্য তফসিল বা নির্বাচন যেন পেছানো না হয়। এ পর্যায়ে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ওনার করা একটি মন্তব্য আমরা দেখে নিতে চাই। গতকাল ওনার মন্তব্যটি খবর হয়েছে, সেখানকার শিরোনামটা এমন ছিল যে তফসিল ঘোষণায় বেগম জিয়ার অসুস্থতা যেন বিবেচনায় নেওয়া হয়। নির্বাচন কমিশনে নাহিদ ইসলাম উনি বিস্তারিতভাবে যেটি বলেছেন যে যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং একটা তারিখ ঠিক হয়েছে সে অনুযায়ী তফসিল আমরা জানি 60 দিন বা 45 দিন অনুযায়ী হয়। যেহেতু একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধানের অসুস্থতার কথা আছে, তাদের অভ্যন্তরীণ পরিবেশ পরিস্থিতি সেটাও যেন বিবেচনায় নেয়, যেন তফসিল ঘোষণার পর সবাই নির্বাচনী যাত্রা নির্বাচনী কার্যক্রম শুরু করতে পারি। দর্শক দেখছেন ভোটের ট্রেন। দর্শক আজকের করা নাড়ছে তফসিলের আলোচনাকে সম্প্রসারিত করতে আমাদের সঙ্গে ভোটের ট্রেনের স্টুডিওতে আছেন যে বিশেষ প্রতিবেদক মোজাহিদ শুভ। আপনাকে স্বাগত আজকের ভোটের ট্রেনে। আপনি দেখছিলেন যে আপনি নজর রাখেন নির্বাচনের বিষয়গুলোর উপর যে একটা দলের একটা প্রধান রাজনৈতিক দলের প্রধান যে নেতৃত্ব বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধান রাজনীতিক তার অসুস্থতার একটা ব্যাপার যেমন একদিকে আছে, অন্যদিকে আমরা দেখছি যে তফসিল ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও যেটা আগে একটা সুনির্দিষ্ট তারিখের দিকে বা ওইভাবে একটু সুনির্দিষ্টভাবে বলা হয়েছিল, এখন বলছে যে এখনও ঠিক হয়নি। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিন্তু এগুলো নিয়ে একটু পাল্টা বিবৃতি এগুলো আছে। বিএনপির পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে যে আসলে তারেক রহমান আসবেনি অনেক গুঞ্জনের পরও। একটা কি জটিলতা তৈরি হলো বা হচ্ছে এই নির্বাচন কিংবা তফসিল নিয়ে? মানে বেগম জিয়ার অসুস্থতা আসলে পুরো রাজনৈতিক অঙ্গনকে স্থবির করে দিয়েছে, কিন্তু এটিও সত্য যে স্থবির করবার পরেই যে বিএনপি একটু থেমে গেছে বা মানে পিছপা হয়েছে ব্যাপারটা এমন না। উনি অসুস্থ হবার আগে থেকেও কিন্তু আমরা জামাত কিংবা ইসলামী যে 8টি দল মিলে তারা যে জোট করেছে এটি নিয়ে যেরকম একটা তোড়জোড় প্রতিদিন তাদের সভা সমাবেশ সারা দেশব্যাপী চলছে, সেটি কিন্তু আমরা আসলে বিএনপির পক্ষ থেকে ওভাবে আসলে দেখতে পারিনি। কিন্তু এই অসুস্থতার মধ্যে দিয়েও যখন আরও 36টি আসনে যখন মনোনয়ন চূড়ান্ত করা হলো তখন আবার মনে হলো যে বিএনপি আসলে এত কিছুর মধ্যে দিয়েও কিন্তু নির্বাচনের বিষয়টি আসলে গুরুত্ব দিচ্ছে। কিন্তু তারেক রহমানের এই না ফেরাটা বা ফিরে আসতে না পারার বিষয়টি আসলে বিএনপিকে এক ধরনের চাপে আসলে ফেলেছে। এবং আপনি দেখবেন যে এই কয়েকদিন ধরে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে নির্বাচন আদৌ ফেব্রুয়ারিতে হবে কিনা, এটি আরও কয়েক মাস পিছিয়ে যেতে পারে কিনা। তো এই কথাগুলো এবং একই সঙ্গে যখন এই 36 সহ 272টি আসনে যখন মনোনয়ন চূড়ান্ত করলো বিএনপির পক্ষ থেকে, তখন দেখবেন যে তার যে যুগপৎ আন্দোলন যারা করতো তাদের কেউ কিন্তু বিএনপির বিপক্ষেও কথা বলা শুরু করেছে। এবং একই সঙ্গে নজরুল ইসলাম খান যে একটি কথা বলেছেন যে অনিবার্য কারণ ছাড়া নির্বাচন পেছানোর কোনো বিষয় নেই। এই জায়গাটি শুভ আপনাকে একটু আমি যে নাহিদ ইসলাম এনসিপির যিনি আহ্বায়ক উনি কিন্তু মানে যে খবরটি গতকাল হয়েছে নির্বাচন কমিশন উনি বলেছেন যে তফসিল ঘোষণায় বেগম জিয়ার অসুস্থতা যেন বিবেচনায় নেওয়া হয়, কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু এই ধরনের আলাপটি কিংবা তফসিল ঘোষণা যাতে একটু পিছিয়ে দেওয়া হয়, নির্বাচন পিছিয়ে দেওয়া হয়, এটি কিন্তু এখনও আসেনি। এবং আপনি উল্লেখ করলেন যে এই পরিস্থিতিতেই কিন্তু নির্বাচনের যে ওনাদের যে বাকি 36 আসনে মনোনয়ন প্রার্থিতা ঘোষণা বাকি ছিল সেখানেও কিন্তু তারা করেছে। তার মানে
এই বিষয়টাকে কিভাবে আপনি না মানে এটি আসলে সরাসরি তাদের পক্ষ থেকে বলা হয়নি, এটি যেমন সত্য কথা, কিন্তু এই যে আগে থেকেই মানে যেমন জামাতের আমির যেমন বলেছেন যে যারা নির্বাচনের জন্য আসলে মুখে ফেনা তুলে ফেলেছিল তারা এখন একটু ভিন্ন সুরে কথা বলছে, মানে এটি কিন্তু আজকেই জামাতের আমির বললেন ব্যাপারটি এমন না, মানে এই পরিস্থিতিটা কিন্তু অনেক আগে থেকে আসলে তৈরি হয়েছিল, সরাসরি হয়তো বলছে না। কারণ আপনি দেখেন যে বেগম জিয়া তো আসলে একটি ছায়া হয়েছিল সব রাজনৈতিক দলের ক্ষেত্রে, আবার বিএনপির ক্ষেত্রে তো অবশ্যই। তো হঠাৎ করে তার অসুস্থতা, তিনি নির্বাচনী মাঠে নামবেন এরকম একটা প্রত্যাশা কিন্তু বিএনপির পক্ষ থেকে ছিল, অথবা তিনি অসুস্থ না হলেও আশা ছিল, কিন্তু মানে বিএনপির পক্ষ থেকে যদিও ওনাকে কয়েকটি আসনে প্রার্থী করা হয়েছে, কিন্তু ঘোষণা ছিল না যে উনি নির্বাচনী প্রচারণায় যাবেন। কিন্তু এটা আসলে একটা হতচকিত হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। কিন্তু সামগ্রিক পরিস্থিতির মধ্যে দেখবেন যে একটা নির্বাচন যথাসময়ে না হওয়া, ফেব্রুয়ারিতে না হওয়া, কোনো কোনো বিশ্লেষক এমন বলছেন যে নির্বাচন হবে সেটি 25 না 26 ফেব্রুয়ারিতে হবে, এমন কথা। তার মানে আপনি বলছেন যে নির্বাচন নিয়ে যে শঙ্কাটা সেটি নানাভাবে, সেটি হোক অসুস্থতা বা নানাভাবে সেটি কিন্তু রাজনীতির মাঠে রয়ে গেছে। এই বিষয়ে আরও আপনার সঙ্গে আলোচনা করবো মোজাহিদ শুভ, সঙ্গে থাকুন। একটি বিরতিতে যেতে হবে দর্শক, একটি বিরতিতে যাচ্ছি, সঙ্গে থাকুন আপনিও। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। বিরতির পর স্বাগত দর্শক, দেখছেন ভোটের ট্রেন, আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। দর্শক, আজ কোরআন আসে তফসিল শিরোনামের এই আলোচনাকে সম্প্রসারিত করতে এবার আমরা কথা বলবো আমাদের স্টুডিওতে থাকা জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন। আপনার সঙ্গে স্বাগত ভোটের ট্রেনে। ধন্যবাদ। আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। সেটা হলো যে নির্বাচনের সাধারণত 45 থেকে 60 দিনের মধ্যে তফসিলটা হয়। সেক্ষেত্রে যদি 60 দিন আগে তফসিল দেয় এবং সরকার যেটি ঘোষণা করছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে অর্থাৎ 15 তারিখও যদি ধরি নির্বাচন, তাহলে পরে বলা যায় যে 15ই ডিসেম্বর এর মধ্যে তফসিল ঘোষণা মানে করতে হতো। এটি যদি তারিখটা আরও আগে এগিয়ে আসে তখন কিন্তু এদিক থেকেও কিন্তু কমে যাবে। তো এখন এই বেগম জিয়ার অসুস্থতার ব্যাপারটি নিয়ে যেটি বিশেষ করে আপনাদের আহ্বায়কও বলেছে যে তার অসুস্থতার বিষয়টি বিবেচনা করা হয় যাতে তফসিল ঘোষণার ক্ষেত্রে উনি একটি মানে যুক্তিও দেখিয়েছেন যে সবাই যাতে একসাথে মাঠে নামতে পারে, কিন্তু মানে এটা আসলে কতটা করা সম্ভব হবে? সেক্ষেত্রে কি নির্বাচনের তারিখ পিছিয়ে যাবার মানে ব্যাপার আছে কিনা, বা সেই পরিবর্তনের জন্য আপনারা কথা বলবেন কিনা? প্রথমত আমরা খালেদা জিয়ার বর্তমান যে হেলথ কন্ডিশন, আমরা জানি না এই হেলথ কন্ডিশন কতদিন কি অবস্থায় থাকবে। এই অবস্থাটা যদি চলতেই থাকে তাহলে তো ইলেকশন ঘোষণা করতেই হবে। আমাদের আহ্বায়ক যেভাবে বলেছেন জিনিসটা, আমরা তখন মিডিয়াতে বিভিন্ন জায়গা থেকে যে বিভিন্ন গুঞ্জনগুলো, যে নেগেটিভ নিউজগুলো শুনতেছিলাম যে উনি হয়তো মারা যেতে পারেন কিংবা সর্বশেষ অবস্থায় আছেন, ক্লিনিকেও বলছিলেন ক্লিনিক্যালি ডেড। তো এ ধরনের পরিস্থিতি যদি তৈরি হয় তখন এটা একটা বিবেচনার বিষয়। কিন্তু এ ধরনের পরিস্থিতি যদি লং টাইমে হয়, অর্থাৎ ওনার হেলথ কন্ডিশন বর্তমানে যেটা খারাপ রয়েছে, এটা যদি আমরা দেখি যে আরও 10 দিন 15 দিন লেগে যায় কিংবা 20 দিন লেগে যায়, তাহলে তো ইলেকশন তফসিল ঘোষণা করতেই হবে। তো ওনার আমাদের আহ্বায়ক যে কথাটি বলেছিলেন, যেদিন উনি বলেছিলেন সেদিন খালেদা জিয়া ডাক্তাররা তখন বলল যে ওনাকে আইসিইউতে নিয়ে গেলেন, যে জন্য তখন অনেকে আশঙ্কা করছিলেন যে হয়তো উনি মারা যেতে পারে কিংবা আল্লাহ না, মানে সেটা না হোক। আমরা পার্টিগতভাবে আপনারা ইলেকশনের ঘোষিত তারিখেই থাকবেন, মানে তফসিলের ব্যাপারে বললেও ইলেকশনের ব্যাপারে আমরা এই তফসিলটা পরে হলেও আমাদের কোনো প্রবলেম না। আমরা ইলেকশনটা রোজার আগেই চাই, রোজার আগে অর্থাৎ যেটি ঘোষিত। আকরাম, আপনি এসছেন, মানে এনসিপি কে নিয়ে তো মাঠে অনেক আলাপ আলোচনা গুঞ্জন আছে, মানে রাজনীতির মাঠেই যারা রাজনীতি বিশ্লেষক তারা সকালে মনে করছেন যে এনসিপি হয়তো জামাতের সঙ্গে মানে 8 দলের সঙ্গে যাচ্ছেন, আবার বিকালে মনে করছেন না বিএনপির সঙ্গে যাচ্ছেন। এই যে একটা ধোঁয়াশা তৈরি করে রেখেছে এনসিপি, মানে এইটা কেন করছে? এইটা কি মানে অনেকে বলছে যে এটা দর কষাকষির একটা কৌশল? না, এটা আসলে দর কষাকষির কৌশল না। মূলত সমস্যাটা আসলে নির্বাচন কমিশনের কারণেই আমাদেরকে এভাবে এমন একটা জায়গাতে আসতে হলো। শুরু থেকে দেখুন, আমাদের যে শাপলা কলি পাওয়া কিংবা আমাদের যে শাপলা প্রতীক হিসেবে শাপলা পাওয়া, আপনার আবেদনটা তো সর্বোচ্চ যথাযথ প্রক্রিয়া আমরা আবেদনটা করেছি। সেক্ষেত্রে তারা আমাদের নিবন্ধনটা কিন্তু মাত্র গত সপ্তাহে দিলেন, মানে গত বুধবারে ফাইনালি তারা অফিসিয়ালি আমাদেরকে কি
নিবন্ধনটা তারা আমাদের সার্টিফিকেটটা দিলেন। তো আমরা যদি সার্টিফিকেটটা না পাই, আমি যে পরীক্ষায় আমার রেজাল্ট যদি বের না হয়, তাহলে আমি চাকরির আবেদন কিভাবে করব? তারপরে তো অনেক দিন হয়ে গেছে, না, আর এইটার জন্য তো আর জোট কার সাথে না, না। করবেন সেটা কি থেকে থাকবে? সেই জায়গাতে- আসলে এনসিপি কার সঙ্গে যাচ্ছেন? এনসিপি কার সঙ্গে যাচ্ছে এটা আপনারা সময় হলে বুঝতে পারবেন। আর আমরা আমাদের ইন্টারনালি খুব দ্রুত আমাদের আহ্বায়কগুলো খুব দ্রুত আমাদের ক্যান্ডিডেট ঘোষণা হবে। আশা করি কয়েকদিনের মধ্যে আমাদের প্রাইমারি ক্যান্ডিডেট একটা তালিকা ঘোষণা হবে। তারপরেই ইলেকশন আসলে তফসিল ঘোষণা করলে এনসিপি কার সাথে যাচ্ছে, এনসিপির নিজস্ব একটা পলিটিক্যাল পজিশন রয়েছে, সেই পজিশনকে ওন করে যারা এনসিপির সাথে জোট করতে আসবে, এনসিপি তাদের সাথে জোটে যাবে। জি, বা আকরাম হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই ভোটের ট্রেনে সশরীরে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আর দর্শক, যাচ্ছে আরেকটি বিরতিতে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত। দর্শক, দেখছেন ভোটের ট্রেন, আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। দর্শক, আজকের ভোটের ট্রেন কথা বলছে করা নাড়ছে তফসিল, এই শিরোনামে আমাদের সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন। আপনাকে আরেকবার স্বাগত। আমরা একটু আরেকটা মন্তব্যের দিকে যাই, সেটা হলো যে মানে একটু পরে জানতে চাচ্ছি, সেটা হলো রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে সামনে নির্বাচন আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা। তার ভাষায় কেউ বলছে অ্যাসিড টেস্ট বা বড় টেস্ট। এখানে প্রশ্নটা হলো যে মানে এই টেস্টে যদি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যদি ব্যর্থ হয় তাহলে কি হবে? আর আপনারা তো মাঠে আছেন, নির্বাচনের মাঠে, আপনাদের কাছে মানে পরিস্থিতি মানে কেমন মনে হচ্ছে? আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কি সঠিক জায়গায় আছে? মানে তারা কি একটা ভালো নির্বাচন করার মতোই কি তারা পারফরমেন্স দেখাচ্ছে? প্রথমত আমরা আগের যে নির্বাচনগুলোতে দেখেছি, সেই নির্বাচনগুলোতে পুলিশ, আর্মি, গোয়েন্দা সংস্থাগুলো তারা নির্দিষ্ট একটা পলিটিক্যাল পার্টির পক্ষ নিয়ে ফেলেছিল এবং তাদেরকে বিনা ভোটে বলি কিংবা রাতের ভোটে বলি কিংবা আগের দিনের ভোটে বলি, সেভাবে তাদেরকে কিন্তু বিজয় করেছিল। যেজন্য ইলেকশনের বড় একটা ফ্রি ফেয়ার ইলেকশন না হওয়ার বড় একটা দায় তাদের উপর। এবং আগের ইলেকশনগুলোতে আমরা দেখেছি, ইলেকশনের আগে বিরোধী দলীয় যে বিভিন্ন প্রার্থীরা, বিএনপি, জামাত সহ অন্যান্য যে পলিটিক্যাল পার্টিগুলো ছিল, তাদের যে ক্যান্ডিডেটদেরকে কিন্তু ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হতো, তাদেরকে জেল দেওয়া হতো। এবার ইলেকশন অবশ্যই আমরা যে নতুন বাংলাদেশ বলছি, সেই নতুন বাংলাদেশে ফ্রি ফেয়ার ক্রেডিবল একটা ইলেকশনের জন্য এবার ইলেকশনটা রিয়েলি একটা অ্যাসিড টেস্ট। এটা রিয়েলি, কারণ হচ্ছে এবার ইলেকশনটা যদি আমরা ফ্রি ফেয়ার করতে না পারি, তাহলে কিন্তু রাষ্ট্র হিসেবে আমরা আরেকবার ব্যর্থ হব। আমরা যে জুলাই গণ-অভ্যুত্থানে যেভাবে আমরা রক্ত দিয়েছি আমাদের গণতন্ত্রের জন্য, সেই রক্ত দেওয়াটা আরেকবার ব্যর্থ হবে, আমাদেরকে আবার রক্ত দিতে হবে। যেজন্য এবারের নির্বাচনে আমরা নাগরিক পার্টি থেকেও আমরা যেটা সবসময় বলে আসছিলাম, যে আমরা বাংলাদেশের মধ্যে পূর্ববর্তী সময় দেখেছি বিভিন্ন সময় নির্বাচনগুলোতে যে গোয়েন্দা সংস্থাগুলো তারা হস্তক্ষেপ করে, বিশেষ করে ডিজিএফআই, আর্মির যে গোয়েন্দা সংস্থাটা। এবং আমরা স্পষ্টভাবে বলে আসছিলাম যে আমাদের আর্মিকে নির্বাচনে কিংবা রাজনৈতিকভাবে ব্যবহার করা যাবে না। যেটা আমরা দেখতে পাচ্ছি, পাকিস্তান একটা ব্যর্থ রাষ্ট্র হয়ে গেছে শুধুমাত্র আর্মি পলিটিক্সে হস্তক্ষেপ করার কারণে। সেই জায়গাতে আমাদের জন্য এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। সেই জায়গাতে আমরা মনে করি সকল পলিটিক্যাল পার্টি নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক, কিন্তু প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। কালকে যদি প্রশাসনের মনে হয় যে এনসিপি ক্ষমতায় আসতেছে, এই জন্য এনসিপির নেতাদের তোষামত করা কিংবা তাদেরকে এক্সট্রা ফ্লেভার দেওয়া শুরু করে দিল, এটা করলে হবে না। আমরা মাঝখানে তো দেখলাম, মাঝখানে রুহুল কবির রিজভী, তাকে এক পুলিশ অফিসার গিয়ে সালাম করলো, যেটা আওয়ামী লীগের আমলেও এই টাইপের জিনিসগুলো ছিল। যে জন্য প্রশাসনকে এনসিপির পক্ষ নিতে হবে না, যাতে সকল পলিটিক্যাল পার্টির জন্য একদম নিরপেক্ষ প্রশাসন থাকে, সেটা আমাদের এই জায়গায় তো এই যে আপনাদের সঙ্গে লড়াই সংগ্রামের মাঠে ছিলেন দুজন ছাত্র উপদেষ্টা, সরকারে আছেন, এখনো সরকারে আছেন, তারা এখনো শোনা যাচ্ছে তারা নির্বাচন করবেন, কিন্তু তারা এখনো সরকারে আছেন, এগুলো নিয়েও তো সমালোচনা হচ্ছে। তো এই ব্যাপারে আপনার কাছে কি উত্তর থাকবে, সেই উত্তর জানবো। আরও আরেকটি বিরতিতে যেতে হবে। দর্শক, যাচ্ছি একটি বিরতিতে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত। দর্শক, দেখছেন ভোটের ট্রেন। আমরা একদম শেষ প্রান্তে আছি এবং আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন। আমরা আপনার কাছে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম, আবারও বলছি যে নানানভাবে তো নানান সমালোচনা আসছে, আপনিও করছেন,
প্রশাসনে হেলে যাওয়ার ব্যাপারে বলছেন, কিন্তু এই প্রশাসনের এক ধরনের কেন্দ্রে যে দুইজন উপদেষ্টা এখনও আছেন, ছাত্র উপদেষ্টা, এবং তারা কিন্তু নির্বাচনের এক ধরনের ঘোষণা দিচ্ছেন, গুঞ্জন শোনা যাচ্ছে, মানে তাদের সেখানে থাকাটা মানে কতটা যৌক্তিক বা নৈতিক হচ্ছে? প্রথমত উপদেষ্টা পরিষদে যারা আছে ওইখানে ধরেন কম বেশি সবাই তো আমাদের সাথে গণঅভ্যুত্থানের মিছিলের সঙ্গী ছিলেন। এটা যে শুধুমাত্র ছাত্র উপদেষ্টারা আছে বিষয়টা কিন্তু এমন না। এবং একজন ছাত্র উপদেষ্টা উনি ক্লিয়ার করেছেন উনি আসলে কোথায় পলিটিক্স করবেন এখন পর্যন্ত উনি নিজে ডিসাইড করে নেই। তো যেটা হচ্ছে উপদেষ্টা পরিষদে এটা একদম খুবই বেসিক জিনিস। কেউ যদি নির্বাচন করতে চায় তাহলে তাকে তফসিলের আগেই তাকে পদত্যাগ করতে হবে। তফসিলের পরে কেউ যদি মনে করে উপদেষ্টা পরিষদের থেকে নির্বাচন করবে, বাই ল প্রবলেম নাই, কিন্তু বাই ট্রেডিশন বলি কিংবা বাই ইথিক্স বলি কিংবা আমরা যে কোনোভাবে এটাকে সংজ্ঞায়ন করি, তারা কেউ ইলেকশন করতে পারবে না এবং জনগণও অ্যাজ পার্টি হিসেবে আমরাও এটা অ্যালাউ করব না। এই উপদেষ্টা পরিষদ থেকে তো দেখা যাবে যে বের হয়ে কেউ বিএনপি থেকে ভবিষ্যতে বিএনপিতে জয়েন করবে, কেউ জামাতে জয়েন করবে, কেউ এনসিপিতে জয়েন করবে। তো তারা তো ওপেন ফর এভরিওয়ান। তো এখন শুধুমাত্র তারা ছাত্র থেকে উপদেষ্টা হয়েছে, শুধুমাত্র তারা থাকতে পারবে না, বাকি সবাই থাকতে পারবে, জিনিসটা কিন্তু একটু কমপ্লেক্স হয়ে যায়। কারণ মানুষের তো ডিফারেন্ট আইডিওলজি থাকে, ডিফারেন্ট তার পলিটিক্যাল বায়াসনেস থাকে, কিন্তু সে তার যে দায়িত্ব সে দায়িত্বে থেকে কাউকে এক্সট্রা ফ্লেভার দিচ্ছে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এখানে দেখুন ইলেকশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন যে মিনিস্ট্রিগুলো, এই মিনিস্ট্রিগুলোর কিন্তু একটারও দায়িত্বে কিন্তু এই দুজন উপদেষ্টার একজনও নাই। এবং তারা যে দায়িত্বে রয়েছেন যে উপদেষ্টা হিসেবে তাদের যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ে কিন্তু ওই ধরনের নেগেটিভ রিপোর্ট নাই যে এই মন্ত্রণালয়ের সচিব থেকে শুরু করে সবগুলো কর্মকর্তা এনসিপির হয়ে গেছে কিংবা মন্ত্রণালয় সবগুলো টেন্ডার এনসিপির লোকজন করে, এটা কিন্তু হয় না। ইভেন আপনি যদি এলজিএডি যে অভিযোগ কিন্তু আছে, না এলজিএডি যে উপদেষ্টা, সেই উপদেষ্টার আপনি গত 1 বছরের সবগুলো টেন্ডারের আপনি একটু পুনর্বিবেচনা করেন, একটু তালিকা দেখেন কারা করছে, সবগুলো দেখবেন বিএনপি জামাতের যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলো করছে। তাহলে সেক্ষেত্রে সেই মন্ত্রণালয়ে কাজ করা সকল সুযোগ সুবিধা কিন্তু নিচ্ছে অন্য পার্টিগুলো, কিন্তু আপনি দেশে দোষারোপ করতেছেন এনসিপিকে। তো এটা আসলে ঠিক না। সবশেষ যে বিষয়টা যে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে পারবে না এটা মোটামুটি স্পষ্ট, এটা একটা ব্যাপার। সেক্ষেত্রে নির্বাচন প্রতিহতের একটা কিন্তু ঘোষণা আছে এই যিনি এখন পলাতক আসামি বা সাবেক প্রধানমন্ত্রী, তো সেই জায়গায় এই ইলেকশনটা কেমন হবে আর গণঅভ্যুত্থানের কতটা ছাপ থাকবে 30 সেকেন্ড একটু বলে শেষ করবেন। আওয়ামী লীগ তো অনেক কিছুই চেষ্টা করছে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে আমরা দেখেছি গত 15 বছরে বাংলাদেশের টোটাল এখানের যত টাকা ছিল সকল টাকা তারা পাচার করে ফেলেছে, তারা গুম করেছে, খুন করেছে, এখানকার গণতন্ত্রকে তারা নষ্ট করে দিয়েছে। তারা ভবিষ্যতে ওই চেষ্টাটা করবে, কিন্তু তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হবে। কারণ গণঅভ্যুত্থানের যে শক্তি, বাংলাদেশের সকল পার্টি নিজেদের মধ্যে ক্রন্দল থাকুক যাই করুক, তারা কিন্তু আওয়ামী লীগকে প্রতিহত করার বিষয়ে সবাই একমত। সেই জায়গা থেকে আমরা মনে করি আওয়ামী লীগ এই ইলেকশন কোনোভাবে প্রতিহত করতে পারবে না। এবং দেখুন শেখ হাসিনা রায়ের পরে আওয়ামী লীগ তো মুখে অনেক কিছু বলেছে, এই করে ফেলবে সেই করে ফেলবে, কিন্তু তারা কিন্তু কিছুই করতে পারেনি এবং এটা পসিবল না। যে কারণে মনে করেন যে নির্বাচন প্রতিহতের ঘোষণা এটা জাস্ট তারা বলতে পারবে, তারা লাইভে বলতে পারবে, শেখ হাসিনা হয়তো এআই দিয়ে বলে, কিন্তু অন্য কিছু করতে পারবে না। আপনাকে অনেক ধন্যবাদ আজকের ভোটের ট্রেনে যুক্ত হবার জন্য। আপনাকে দর্শক এই ছিল আজকের ভোটের ট্রেনে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাকেও।